চলমান যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব। আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি আবহাওয়া বিভাগের। 28 এপ্রিল থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এবং উপজেলায় সুষ্ঠু ভোটের মাধ্যমে কমিশন প্রমাণ করতে চায় দেশে গণতন্ত্র আছে, বললেন সিসি। সহিংসতা রোধে সবার সহযোগিতা কামনা। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল রাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। চলমান রাশিয়া ইউক্রেন ইসরায়েল ইরান ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না, এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। নারী শিশু সহ সব বয়সী মানুষ এর শিকার হয়ে জীবন পর্যন্ত দিচ্ছে। বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের সম্মেলনে এই আহ্বান জানান তিনি। যুদ্ধের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। রকিব মানিকের রিপোর্ট। থাইল্যান্ডে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই সরকার প্রধান বলেন, বাংলাদেশ কোনো যুদ্ধ সমর্থন করে না। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। I call upon the world leaders to stop the war, the Russia-Ukraine war, then now Israel, Iran or Palestine. Why Palestine people should not get their right? So we must raise our voice. After returning home, I established democracy in my country. এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবেলা ও মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity. থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে 6 দিনের রাষ্ট্রীয় সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। তাদের বোধগম্য হয় না যে আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে, জনকল্যাণে পরিকল্পনা গ্রহণ ও কর্মসূচি নির্ধারণ করে। ওবায়দুল কাদের আরও বলেন, সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে বিএনপি। সারা দেশে আবার তাপপ্রবাহে সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে এই সতর্কতা বার্তা জারি করা হয়েছে। এটি আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানায়, আগামী 3 দিন তাপপ্রবাহ এমনটাই থাকতে পারে। তারপরেও তাপপ্রবাহ কমবে এমন কথাও বলা যাচ্ছে না। আসলে মাস জুড়েই তাপপ্রবাহ থাকতে পারে। আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান আগামী 28 এপ্রিল থেকে খুলছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আগামী 28 এপ্রিল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও কার্যক্রম চলবে। এ সময় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের বাইরে সব কার্যক্রম থেকে বিরত রাখতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারেও শ্রেণী কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে এই প্রজ্ঞাপনে। এর আগে গত 20 এপ্রিল চলমান তাপপ্রবাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। তীব্র রোদে পুড়ছে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মাচরের বাদাম ক্ষেত। তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ফলনে বিপর্যয়ের আশঙ্কা চাষিরা। এ মৌসুমে ভালো ফলন হওয়ায় দামও ভালো পড়ার স্বপ্ন এখন পুড়ছে কড়া রোদে। তবে কৃষি বিভাগ আগামীতে সেচ ব্যবস্থা রেখে বাদাম চাষ করার পরামর্শ দিয়েছে। সোহানুর রহমান শিবনের রিপোর্টে জানাচ্ছেন এইচ এম ইতু। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর, রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নে পদ্মা নদীর জেগে ওঠা চরে বাদাম চাষ করেন চাষিরা। চলতি বছর ফলনও হয়েছে ভালো, কিন্তু তীব্র রোদে মাঠেই পড়ছে কৃষকের স্বপ্ন। নষ্ট হয়ে যাচ্ছে বাদাম গাছ। চাষিরা বলছেন, রোদ আর তাপমাত্রায় বাদাম গাছ শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে। সেচ ব্যবস্থা না থাকায় গত কিছুদিন থেকে বাদাম গাছ পুড়ে নষ্ট হয়ে গেছে। বৃষ্টি নাই, কোনো গরমের অভাবে মানে সব পুড়ে গেছে। রোদের তাপমাত্রা বেশি। ৯,০০০ টাকা মন বিছন কিনি, সেই বাদাম আপনার পুড়ি সব নষ্ট হয়ে গেল। তার পরবর্তী সেচ নাই, কোনো পানির ব্যবস্থা করতে পারিনি। সরকার সৌর বিদ্যুতের মাধ্যমে যদি চরাঞ্চলে বোরিং এর ব্যবস্থা করতো বা পানির ব্যবস্থা করতো, তাহলে আমরা কৃষকরা চরাঞ্চলের জমি চাষ করে কিছু স্বাবলম্বী হতে পারতাম। এবার এত পরিমাণ খরা, যার কারণে আমার বাদাম ধরেন সম্পূর্ণ পুড়ে আমি একটা পথে ফুকির হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি। এদিকে দৌলতপুর কৃষি অফিসের এই কর্মকর্তা জানান, তাপদাহের কারণে বাদাম চাষিরা ক্ষতিগ্রস্ত। তবে আগামীতে সেচ ব্যবস্থা রেখে বাদাম চাষ করার পরামর্শ তার। এবছর আমাদের দৌলতপুর উপজেলায় 818 হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। মূলত বাদাম 120 দিন সময় লাগে। জানুয়ারির শেষের দিকে লাগানো হয়েছে। আশা করা যায় মের শেষের দিকে উত্তোলন করা হবে। এবছর যেটা হয়েছে যে তীব্র তাপদাহ আর সাথে বৃষ্টি নাই বলেই চলে, সে কারণে এবছর বাদামের উৎপাদন অনেক কম হবে। চলতি বছর দৌলতপুরে 818 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এইচ এম ইতু, এশিয়ান টেলিভিশন। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি কামনায় নোয়াখালীতে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছে জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। জেলার মাইজদি, আলদানিয়া, পিটিআই মাঠ, সেনবাগ, কোম্পানিগঞ্জের বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসা ও চাজখিল কামিল মাদ্রাসা মাঠ এবং বেগমগঞ্জের ঈদগাহে এই নামাজ হয়। মাইজদি নামাজে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুস শহীদ, ডাক্তার বোরহান উদ্দিন সহ অনেকে। নামাজে ইমামতি করেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবি বিভাগের অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান। উপজেলায় সুষ্ঠু ভোটের মাধ্যমে কমিশন প্রমাণ করতে চায় দেশে গণতন্ত্র আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় এই নির্দেশনা দেন তিনি জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিত করা হবে। এইচ এম ইতু রিপোর্ট। প্রতিটি জেলায় 4টি খাতে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। পরস্পর মত বিনিময়ের মাধ্যমে আমাদের এ সময় সিইসি বলেন, নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিত করা হবে। নির্বাচনটা যাতে অবাধ হয়, যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন, এই বিষয়টার উপর দৃষ্টি রাখতে হবে। যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে উল্লেখ করে সিইসি বলেন, উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে বিগত সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ণ হবে। গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটা দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত 7ই মার্চের সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। আমরা যেন এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র আছে, আমাদের নির্বাচনের মতোই হয়ে থাকে, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বৈধ প্রার্থী ১৭৮৬ জন। ১৫২ উপজেলায় ভোট গ্রহণ হবে ৮ মে। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যশোর প্রতিরক্ষা অফিসার হাউজিং সোসাইটি DOHS এলাকায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে মাসব্যাপী এই শিল্পমেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ গোলাম হায়দার। যশোর সেনানিবাসের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার AWM রায়হান সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত শ্যামল কুমার রায়। বক্তব্য রাখেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। মাসব্যাপী শুরু হওয়া এই মেলায় সার্কাস এবং চ্যানেল আয়ের শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন রাইডসের আয়োজন করা হয়। এছাড়াও মেলায় কুটির শিল্পের পণ্য সামগ্রীর বিভিন্ন ধরনের স্টল রয়েছে। ময়মনসিংহের ভালুকায় বঙ্গবন্ধু সৈনিক 11 নম্বর রাজ্য ইউনিয়নের পরিচিতি সভা হয়েছে। ইউনিয়নের চাঁদা বোর্ড বাজারে মোহাম্মদ তাইজউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ ভালুকার আহ্বায়ক মোহাম্মদ জজ মিয়া, মোহাম্মদ মশিউর রহমান, মোহাম্মদ আব্দুল হক সহ অনেকে। লালমনিরহাটের পাটগ্রামের নবীনগর এলাকায় গেল বছরের 19 নভেম্বর কলেজ শিক্ষার্থী আনিসুর রহমানের ডান চোখ উপড়ে ফেলে ভূমিদস্যুরা এক চোখ নিয়ে চলাচল করলেও ফের বাম চোখটি উপড়ে ফেলার হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে ভুক্তভোগী আনিসুর ও তার পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে স্থানীয় ভূমিদস্যুরা হামলা করে আনিসুরের ডান চোখ উপড়ে ফেলে। এ ঘটনায় 10 জনের নাম উল্লেখ সহ 15 থেকে 16 জনের বিরুদ্ধে মামলা করে পরিবার। তারপরেও চিহ্নিত ভূমিদস্যুরা বিভিন্ন হুমকি দিয়ে আসছে। পুলিশ বলছে ঘটনায় মফিজুল ইসলাম একটি জিডি করেছেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার কুড়িগ্রামে নাগেশ্বরীর মন্দিসের খামার এলাকায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। এতে খুশি কৃষকেরা জানান ভুট্টা চাষে প্রতি বিঘায় খরচ হয়েছে 9 থেকে 9.5 হাজার টাকা, আর বিক্রি করা যায় প্রায় 50,000 টাকা। ধানের চেয়ে ভুট্টায় চাষে খরচ কম, লাভ বেশি। এবার প্রতি বিঘায় 40 থেকে 42 মণ ভুট্টার ফলনের আশা তাদের, তবে বাজারে সঠিক দাম পেলে লাভের আশা তাদের। এদিকে ন্যায্য দাম পেতে কৃষকদের পরামর্শ দিতে সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। ফলন খুব ভালো হয়েছে, অন্য যে এখানে কৃষিরা আবাদ করছে তার চেয়ে অনেক ভালো হয়েছে। ফলন তো এবার আমি নতুন করছি, তাতে যে হিসেবে আল্লাহর ফজলে 40 মণ 42 মণ এরকম তো বিঘা হওয়া লাগে। আমি এবার চাষ করছি ভুট্টা, জাত হলো আনসার। এটা জাত মোটামুটি খুবই ভালো। এটা আশেপাশে আমার জমির আশেপাশে অনেকে ভুট্টা চাষ করছে, তার থেকে ফলন অনেক গুণে বেশি আমারটা। আশা করছি যে এই যে উন্নত যে জাতটা রয়েছে সেই জাতটা খুব দ্রুতই কৃষক পর্যায়ে জনপ্রিয়তা লাভ করবে। ঈদ ও নববর্ষের ছুটিতে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোয় দর্শনার্থীদের ভিড় ছিল উল্লেখযোগ্য। এতে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করেছে সরকার। এর মধ্যে জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জের লাওয়াছড়া জাতীয় উদ্যানে রেকর্ড সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে। এতে সরকারের রাজস্ব আয় বাড়ার পাশাপাশি এই খাতের ব্যবসায় চাঙ্গা ভাব বিরাজ করছে। সরকারের রাজস্ব আয় হয়েছে 6,13,000 টাকার বেশি। এটি রেকর্ড পরিমাণ রাজস্ব আয়। লাওয়াছড়া জাতীয় উদ্যানের টিকিট কালেক্টর জানান, এবারই প্রথম পর্যটকের উপচে পড়া ভিড় ছিল জাতীয় উদ্যানে। পর্যটকদের সামাল দিতে হিমশিম খেতে হয়েছে ব্যবস্থাপনা কমিটিকে। এই পর্যন্ত লাউয়াছড়া জাতীয় উদ্যানে এবারের ঈদে রেকর্ড সংখ্যক লোক এসেছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্যে ভ্রমণ করেছে। ছাত্রদেরকে অনেক পড়াইছি, কিন্তু বাস্তবে কখনো দেখা হয়নি। যাকে এখানে আসার পরে দেখার ভাগ্যটা হলো।
তো গাইডরা কিন্তু ঢোকার পরে ব্রিফিং দেয় যে পরিবেশ এখানে কী করতে হবে, আল্লাহ চিৎকার করা যাবে না, পলিথিন ফেলা যাবে না। তো এই সিস্টেমটা যদি ম্যান্ডেটরি করা হয় তাহলে আমাদের জীব বৈচিত্র্যের জন্য এবং পরিবেশের জন্য খুবই উপকার হবে। আল্লাহর সৃষ্টির এত সুন্দর জায়গা, না আসলে জানা যেত না। আমরা ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের পক্ষ থেকে এখানে আমরা প্রতিনিয়ত ট্যুরিস্টদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা এখানে ডিউটিতে নিয়োজিত আছি। তাতে 13,000 পর্যটক ভিজিট করেছেন এখানে, এবং এই ক্ষেত্রে আমরা প্রায় 6 থেকে 8 লাখ টাকা আমরা রেভিনিউ আর্ন করতে পেরেছি। তীব্র গরমে ঢাকা 16 আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা এমপির নির্দেশে রাজধানীতে পথচারীদের মাঝে বিনামূল্যে খাবার ও শরবত বিতরণ করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিরপুরের পল্লবী মুসলিম বাজার আশিক মার্কেটের সামনে এসব বিতরণ করেন। পল্লবী থানা 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিক সহ এ সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প নিয়ে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্রকল্প পরিচালক মোখলেসুর রহমান। লিখিত প্রতিবেদনে তিনি জানান, গত 14 মার্চ কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পে হরিলুট নিয়ে অডিট রিপোর্টের উপর ভিত্তি করে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ সঠিক নয়। একই সঙ্গে প্রকল্পের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধও জানান তিনি। এর আগে গত 14 মার্চ কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের অডিট রিপোর্ট নিয়ে সংবাদ প্রকাশ করে এশিয়ান টেলিভিশন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবারে HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের লালদিঘি ময়দানে আব্দুল জব্বারের বলি খেলার 115তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনার বাঘা শরীফ। বৃহস্পতিবার 80 জন প্রতিযোগী এই খেলায় অংশগ্রহণ করেন। খেলাকে কেন্দ্র করে লালদিঘির আশেপাশের এলাকা জুড়ে বসে বৈশাখী মেলা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেশের যুবকদের সংগঠিত করতে 1909 সালে চট্টগ্রামের বক্সিরহাটের ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর চালু করেছিলেন বলি খেলা। এবারে বাণিজ্য সংবাদ। ধান নয়, বাঁশের ফুলের বীজ থেকে তৈরি হচ্ছে চাল, তা দিয়ে রান্না হচ্ছে ভাত, পায়েস। আবার সেই চালের আটা তৈরি করে বানানো হচ্ছে রুটিও। এই ঘটনা দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামের। বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। দিনাজপুর ফুলবাড়ী থেকে কবির সরকারের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। বাঁশ ও কঞ্চিতে ঝুলছে ধান সাদৃশ্য দানাদার ফল। সেই ফল সংগ্রহ করা হচ্ছে বস্তায়, ময়লা পরিষ্কার করে রোদে শুকিয়ে চলছে মাড়াই। এভাবেই তৈরি করা হচ্ছে বাঁশের চাল। বাঁশের ফুল থেকে সাদৃশ্য দানাদার শস্য সংগ্রহ করে এলাকায় হইচই ফেলে দিয়েছেন গ্রামের তরুণ সাঞ্জুরাই। এখন পর্যন্ত প্রায় 7 মণ দানাদার শস্য সংগ্রহ করেছেন তিনি। প্রতিবেশী বৃদ্ধের কাছে গল্প শুনে বাঁশ ফুলের বীজ থেকে দানা সংগ্রহ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন তিনি। বিষয়টি জানতে পেরে উৎসুক এলাকাবাসীর মধ্যে এই বীজ সংগ্রহের হিড়িক পড়েছে। চালে মনে করেন ভাত খাওয়া যাচ্ছে, পায়েস খাওয়া যাচ্ছে, খিচুড়ি খাওয়া যাচ্ছে। মানে নতুন এই জিনিস কোনোদিন দেখিনি, আজ এইবারে মানে প্রথম দেখতেছি। আমার ভাতিজাটা সংগ্রহ করে এই জিনিসটা তৈরি করতেছে। আমি প্রথমে বাড়ি খাওয়ার জন্য মানে নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, তো এটা তো মোটামুটি মানে ভালো ফলন আসতেছে আর কি। আমি তো মনে করি যে তুলে আমি পাবো, আমি মনে করিনি।
উপজেলা কৃষি অফিস বলছে, গবেষণা প্রতিষ্ঠান বাঁশের চালকে কৃষি পণ্য হিসেবে অনুমোদন দিলে এটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। বাঁশ গবেষণা কেন্দ্র রয়েছে এবং আমাদের ধান গবেষণা কেন্দ্র রয়েছে। এই গবেষণা প্রতিষ্ঠান তারা যদি এটা গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে যদি এটা সম্প্রসারণের জন্য উপযুক্ত মনে করে, তাহলে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেটা আমরা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করব। বাঁশে সাধারণত ফুল হয় না, তবে প্রকারভেদে 25 থেকে 60 বছর পর ফুল আসতে পারে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। শেষ করব সে নিউজ। তার আগে পিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চলমান যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব। আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি আবহাওয়া বিভাগের। 28 এপ্রিল থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এবং উপজেলায় সুষ্ঠু ভোটের মাধ্যমে কমিশন প্রমাণ করতে চায় দেশে গণতন্ত্র আছে, বললেন সিসি। সহিংসতা রোধে সবার সহযোগিতা কামনা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।